দস্তুরি বেগম আবার ডাকলো, আফা গো আফা, দরজা খুললেন। আমি দরজা খুললাম না। ব্যাপার আজ করতে যাচ্ছি। বারান্দায় হাঁটার শব্দ পাচ্ছি। চটি পায়ে হাঁটা। বাবা হাঁটছেন। তার অর্থ হলো তিনি সুস্থ আছেন। আমার ঠিক ঘরের সামনে চেয়ার টেনে কে যেন বসলো। সম্ভবত মা। মার বসার আগে একটু চেয়ার সরান। চেয়ারটা যেখানে আসে সেখানে তিনি বসবেন না। বাবা মা দুজনেই জেগে আছে। ব্যাপার কি? আমি দরজা খুললাম। কস্তুরী বেগম বলল, বাড়ি ভর্তি পুলিশ আফা, চেকিং হইতেছে। মা চেয়ারে শান্ত ভঙ্গিতে বসে আছেন। বাবা বারান্দায় নেই। মনে হয় নিচে গেছেন। মা আমাকে দেখে আটকে ওঠার মতো করে বললেন, তোর গালে এটা কি? মশার কামড় না পিম্পল? বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। প্রতিটি ঘরে সার্চ করা হচ্ছে। এসব যেন কোনো বিষয়ই না। আমি বললাম, পুলিশ কেন মা? মা হাই তুলতে তুলতে বলল, আমি কি জানি পুলিশ কেন? তোর বাবা জানে। তোর বাবার সঙ্গে পুলিশ অফিসারের কথা হয়েছে। বাবাকে জিজ্ঞেস করনি? না। ভাইয়ার কোনো বন্ধুর খোঁজ করেছে? জানি না। ভাইয়া কোথায় সেটা জানো? নাকি সেটা জানে না? টগরকে তো পুলিশ আগেই নিয়ে গেছে। আগেই নিয়ে গেছে মানে? কখন নিয়ে গেছে? 10-15 মিনিট হলো নিয়ে গেছে। বেশ ভদ্রভাবেই নিয়েছে। পুলিশ অ্যারেস্ট করার সময় হাতকড়া পরায়, কোমরে দড়ি বাঁধে। সেসব কিছু করেনি। আমি নিচে নামলাম। বাবা একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। তিনি ইশারায় আমাকে চলে যেতে বললেন। বাবাকে খুবই বিচলিত মনে হলো না। তিনি কোনো বড় ঝামেলায় পড়েছেন এমন কোনো ছাপ তার মুখে নেই। আমি আবারও দোতলায় উঠে এলাম। মা শুকনো মুখে বললেন, রাতের ঘুমটা আমার দরকার ছিল। কাল শুটিং। না ঘুমালে মুখ চিমসা হয়ে থাকবে। আমি বরং তোর ঘরে শুয়ে থাকি। শুয়ে থাকো। ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকি। শুয়ে থাকলাম, ঘুম হলো না। এটা তো কাজের কথা না, কি বলিস? তোমার যা ইচ্ছা করো মা, বিরক্ত করো না প্লিজ। তুই জেগে থেকে কি করবি? তুইও শুয়ে পড়। যা করার তোর বাবাই করবে। পুলিশকে টাকা খাওয়াতে হবে। মা তুমিও ঘুমাও। আমি বাবার জন্য অপেক্ষা করব। যা ইচ্ছা কর, আমাকে ঘুমাতেই হবে। দস্তুরি বেগম খুব ভয় পেয়েছে। সে একটু পর পর বারান্দায় এসে আমাকে দেখে যাচ্ছে। ভীতু মানুষরা সাহসী মানুষদের আশেপাশে থাকতে পছন্দ করে। সে হয়তো আমাকে খুবই সাহসী ভাবছে। একবার একটা বই পড়েছিলাম। বইটার নাম অ্যাটনমি অফ ফিয়ার। ভয় কত রকম কি তার ব্যাখ্যা। বইটার লেখক বলেছেন, সব মানুষের ভেতর কিছু আদিম ভয় লুকিত থাকে। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভয় লালন করে। খুব অল্প সংখ্যক মানুষই সেই আদিম ভয়ের মুখোমুখি হয়। আফাগো, চা কফি কিছু খাইবেন? চা খাবো। আমার জন্য আর বাবার জন্য বানিয়ে নিয়ে এসো। তুমি কি খুব ভয় পেয়েছো? পাইছি আফা। ভয়ে আমার শরীর কাঁপতেছে। ভয় পাবার কিছু নেই। তোমাকে তো পুলিশ কিছু বলবে না। পুলিশের কি কিছু ঠিক আছে আফা? এরা জালিম, এরা করতে পারে না এমন কোনো কাম নাই। যাও চা নিয়ে আসো। পুলিশ কি এখনো আছে না চলে গেছে? পুলিশের বড় সাপ এখনো আছে। খালুজানের সঙ্গে কথা বলতেছে। উনারে কি চা দিব আফা? না, তুমি এখন যাও। কস্তুরী বেগমের মনে হয় চলে যেতে ইচ্ছে করছে না। সে নিতান্ত অনিচ্ছায় বারান্দা থেকে বের হয়ে গেল। রাত 3:40। এর মধ্যেও খবর হয়ে গেছে বাড়ির চারপাশে লোক জমে গেছে। হইচই হচ্ছে। প্রচুর রিকশা জড়ো হয়েছে। কয়েকজন আবার দেয়ালে চড়ে বসেছে। আমাদের দারোয়ান লাঠি উঁচিয়ে তাকে নামাচ্ছে। আমি জানি পুলিশ চলে যাওয়ার পরও এই ভিড় কমবে না, বাড়তে থাকবে। নানান ধরনের গুজব মুখে মুখে ছড়িয়ে পড়বে। সকাল 9টা-10টা বাজতেই পত্রিকার লোকজন চলে আসবে। বাবা সিঁড়ি বেয়ে উঠে আসছেন। আমি বাবাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বাবা বললেন, কি রে, জেগে আছিস? হ্যাঁ, জেগে আছি। কি হয়েছে বাবা? তেমন কিছু না। পুলিশ টগরকে জিজ্ঞাসাবাদ করবে। ওর বন্ধু বান্ধব তো ভয়ঙ্কর। বন্ধুদের কেউ হয়তোবা ধরা পড়েছে। টগরের নামে কিছু বলেছে। তোমাদের মধ্যে তোমার মধ্যে কোনো টেনশন নেই কেন বাবা? বাবা চেয়ারে বসতে বসতে বলল, এরকম ঘটনা যে ঘটবে তা তো আমি অনেকদিন আগে থেকেই জানি। কাজেই বিস্মিত হইনি। মৃত্যু যে ঘটবে তা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও মৃত্যু যখন ঘটে তখন কিন্তু আমরা খুবই বিস্মিত হই। তোমার মধ্যে বিস্ময় নেই। তোমার মধ্যে বিস্ময়ও নেই? বিস্ময় নেই? না, নেই। বরং তোমারকে দেখে মনে হচ্ছে তুমি খুশি হয়েছো। বাবা অবাক হয়ে বললেন, আমাকে দেখে মনে হয়েছে আমি খুশি হয়েছি? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। তোমার পরিকল্পনা মতো একটা কাজ শেষ পর্যন্ত হয়েছে। সেই আনন্দে তোমাকে আনন্দিত মনে হচ্ছে। বাবা পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালেন। দোস্তের বেগম চা নিয়ে এসেছে। বাবা বিরক্ত মুখে বললেন, চা খাবো না। বলেই মত বদলালেন। দোস্তের বেগমকে বললেন, আচ্ছা এনেছি যখন রাখো। বরফ আর গ্লাস আমার ঘরে নিয়ে আসো। আমি তার সামনেই বসে আছি। তিনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। এমনভাবে সিগারেট টানছেন যেন তার আশেপাশে কেউ নেই। চায়ের কাপটাকে তিনি ইদানিং ছাইদানি হিসেবে ব্যবহার করছেন। এই কাজও তিনি কখনো করেন না। একজন গোছানো মানুষ চায়ের কাপে সিগারেটের ছাই ফেলবেন না। সে নিজে
উঠে ছাইদানি নিয়ে আসবে কিংবা কাউকে আনতে বলবে। বাবা আমার উপর রাগ দেখাচ্ছেন। রাগ দেখানোর পদ্ধতির মধ্যেও ছেলে মানুষই আছে। রাত প্রায় শেষ হতে যাচ্ছে, তিনি এই সময় তার ঘরে বরফ দিতে বললেন। এটিও রাগ দেখানোর অংশ। মেয়েকে বুঝিয়ে দেওয়া, আমি তোমার কথায় আহত হয়েছি, এখন মদ্যপান করব। যদিও এই কাজটা তিনি কখনো করবেন না, তার সবকিছুই পরিমিতির মধ্যে। মদ সপ্তাহে একদিন খাবেন, কখনো 2 প্যাকেট বেশি খাবেন না, কখনো হইচই করবেন না। মাতাল হওয়া তো অনেক পরের ব্যাপার। বাবার মতো মানুষরা সীম অতিক্রম করার আনন্দ জানে না। বাবার সিগারেট খাওয়া শেষ হয়েছেন, তিনি ঝট করে উঠে দাঁড়ালেন, প্রায় হনহন করে ঘরে ঢুকে গেলেন। আমি একা বারান্দায় বসে রইলাম। আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। আমাদের বাসায় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। এ জাতীয় কথা না, অন্য ধরনের কথা। আমি জেগে আছি, একা বারান্দায় বসে আছি। এই খবরটা কাউকে জানানো অত্যন্ত একজন কেউ জানুক আমার মন ভালো নেই। কি কি জন্য ভালো নেই সেটা জানানোর কোনো প্রয়োজন নেই। মন ভালো নেই এ খবরটা শুধু জানানো। কিছু অর্থহীন কথা বলা। কি কথা বলা হচ্ছে তা জরুরি না। গলার শব্দ শোনানোটা কি জরুরি? কথা বলা, বলা, খেলা। দস্তুরি আবারও এসেছেন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সে এবার ফিস করে বলল, আফা ঘুমাইবেন না? না ঘুমাবো না, তুমি শুয়ে পড়ো। ভাইজানরে নিয়ে মারধর করতেছে নাকি কে জানে? না মারধর করবে না। বাবা অবশ্যই এ ব্যবস্থা করেছেন। তুমি ঘুমোতে যাও। আপনার একটা কথা বলবো আফা? বলতে ভয় লাগতেছে। না বললেও পারতেছি না। বলো। পুলিশ যখন বাড়ি ঘেরাও দিছে তখন ভাইজানের কাপড় দিয়ে পেঁচাইয়া একটা জিনিস রাখতে দিছে। জিনিসটা কি করবো আফা? কি জিনিস? কস্তুরী বেগম চুপ করে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, বোমা পিস্তল জাতীয় কিছু? কস্তুরী বেগম জবাব দিল না। এখন সে আমার দিকে তাকাচ্ছে না, মেঝের দিকে তাকিয়ে আছে। রেখেছো কোথায়? চাউলের টিনের ভিতরে। থাকুক সেখানেই। সকাল হোক, তখন একটা ব্যবস্থা হবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি আগের জায়গাটাতেই বসে আছি। বাবা যে জেগে আছেন সেটা বুঝতে পারছি। বাবার ঘাড়ে আলো জ্বলছে। তিনি আমার সব ধারণা ভেঙে দিয়ে প্রায় মাতাল অবস্থায় ঘর থেকে বের হয়ে এলেন। আমাকে জেগে বসে থাকতে দেখে খুবই অবাক হলেন। কাছে এসে কোমল গলায় বললেন, এখনো জেগে আছিস নাকি রে মা? দুশ্চিন্তা করছিস? দুশ্চিন্তা করার কিছু নেই, সব আমার হাতের মুঠোর মধ্যে আছে। যা দেখছিস সবই পাতানো খেলা। পাতানো খেলা মানে? বাবা আমার সামনের চেয়ারে বসতে বসতে বললেন, পুলিশকে আমিই খবর দিয়ে এনেছি। আমার কথা মতোই তারা টগরকে ধরে নিয়ে গেছে। তুই যে বলেছিলি আমাকে দেখে মনে হচ্ছে আমি আনন্দিত, আসলেই আমি আনন্দিত। বুঝলি মৃ, তোর বুদ্ধি ভালো। শুধু ভালো বলে কম বলা হবে, খুবই ভালো। আমি তোর বুদ্ধি দেখে খুবই অবাক হচ্ছি, বলতে গেলে চমকেই গেছি। আমি সহজ গলায় বললাম, পুলিশ ডেকে ভাইয়াকে অ্যারেস্ট করিয়েছো কেন? বাবা নিচু গলায় বললেন, ও যেন নিরাপদে থাকতে পারে, এজন্য এই কাজটা করেছি। 60,000 টাকা সে চেয়েছে, তার মানে সে বিরাট বিপদে আছে। হাজতে ঢুকিয়ে তাকে আমি বিপদ থেকে আলাদা করে ফেললাম। আমি কিছু বুঝতে পারছি না বাবা। সব তোর বোঝার দরকার নেই। নানা ধরনের খেলা এই পৃথিবীতে চলে। সব খেলা বুঝতে হবে এমন কোনো কথা আছে? সব খেলা বোঝার চেষ্টাও করতে নেই। বাবা তৃপ্তির হাসি হাসলেন। নেশাগ্রস্ত মানুষের অল্পতেই তৃপ্তি পায়। তৃপ্তি প্রকাশ করে ফেলে। চেষ্টা করেও গোপন রাখতে পারে না। আমার বাবা আমার দিকে ঝুঁকে এসে বললেন, কিছু খেলা থাকে সাধারণ। উদাহরণ তোর মা। ছোটখাটো খেলা সে খেলে খুবই নিম্নমানের আনন্দ পায়। তুমি মনে হয় খুব উচ্চমানের খেলা খেলো। অবশ্যই। খেলাটা তুমি কার সঙ্গে খেলছো? নিজের সঙ্গে নিজে খেলছো না? তোমার একজন প্রতিপক্ষ আছে। সেই প্রতিপক্ষটা কে? আজহার চাচা? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিকই ধরেছিস। আজহার খুবই ওস্তাদ খেলোয়াড়, তবে সে বোকা, আসলেই বোকা। বোকা হলেও কিন্তু বাবা তুমি তার হাতের মুঠোয়। বুঝলি মা, এটাও আমার একটা খেলা, একটা স্ট্র্যাটেজি। আমি ইচ্ছে করে তার হাতের মুঠোয় চলে গিয়েছি। মার কাছে শুনলাম আজহার চাচা তার ছেলের বিয়ে ঠিক করতে এসেছিলেন। খেলার স্ট্র্যাটেজি হিসেবে তুমি নিশ্চয়ই তারিখও ঠিক করে রেখেছ। তারিখটা কি? বাবা চুপ করে গেলেন। সিগারেট ধরালেন, ক্লান্ত গলায় বললেন, তারিখ ঠিক করার কথা তাকে বলেছে কে? নিশ্চয়ই তোর মা। সে আর কি বলেছে? না আর কিছু বলেনি। আরো কিছু বলার আছে? বাবা কেশে গলা পরিষ্কার করলেন, ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ব্যাপারটায় সামান্য জটিলতা আছে, খুবই সামান্য। বলো শুনি। তোর মা তোকে কিছু বলেনি? না।
আচ্ছা তোকে ব্যাপারটা বলি। ইউনিভার্সিটির চাকরি ছেড়ে যখন ব্যবসায় নেমে পড়লাম, ভয়াবহ রিস্ক নিলাম। এই সময় আজহার আমাকে সাহায্য করলো। বোকা হলেও ওর ব্যবসা বুদ্ধি ভালো। এই লাইনে তার চিন্তা ভাবনা আমি খুবই পরিষ্কার করলাম। একবার ব্যবসায় একটা বড় ঝামেলা থেকে সে আমাকে বাঁচালো। আমি বললাম, আজহার তুমি বিরাট বিপদ থেকে বাঁচিয়েছো। আমি তোমার জন্য কি করতে পারি বলো? আজহার বলল, তোমার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দাও। মেয়েটাকে আমার বড়ই পছন্দ। আমি বললাম, কোনো সমস্যা নেই। এই মেয়ে তোমার। এই হলো ঘটনা। আমি বললাম, বড় কোনো ঘটনা তো না। সব বাবা মাই ছেলে মেয়ের ছোট থাকতে বিয়ে নিয়ে খেলাখেলি করে। তুমি এটাকে এত গুরুত্বের সঙ্গে নিচ্ছ কেন? গুরুত্বের সঙ্গে তো নিচ্ছি না। গুরুত্বের সঙ্গে নিচ্ছি তো কে বললো? বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি গুরুত্বের সঙ্গে নিচ্ছ। বাবা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, আজহার যেটা ধরে সেটা ছাড়ে না। বিয়ের ব্যাপারটা সে ছাড়লো না। যখনই বড় কোনো বিপদে পড়ি, সে আমাকে বিপদ থেকে উদ্ধার করে, তারপর ছেলের সঙ্গে তোর বিয়ের ব্যাপারটা মনে করিয়ে দেয়। আমি বলি, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর একদিন আজহার বলল, এক কাজ করি, মাওলানা ডাকিয়ে বিয়ে পড়িয়ে দেই। আমি বললাম, তা কি করে হয়? দুজনই শিশু, এদের বিয়ে হবে কিভাবে? সে বলল, বাপ মায়ের ইচ্ছায় বিয়ে। বাপ মায়ের জন্যই এরা পৃথিবীতে এসেছে। বাপ মার অধিকার আছে তাদের বিয়ে দেবার। ফালতু যুক্তি। আমি শান্ত গলায় বললাম, তারপর কি হলো? মাওলানা এসে বিয়ে পড়িয়ে দিল। অনেকটা সেরমই, বিয়ে বিয়ে খেলা। বিড়ালের বিয়ে হয় না, সেরকম আর কি। মা বিয়েটা মেনে নিল। তোর মা খুবই চিৎকার চেঁচামেচি করেছে। বিয়েটাকে আমি তেমন গুরুত্ব দেইনি। তোর মা চিৎকার চেঁচামেচিকেও গুরুত্ব দেয়নি। এখন বিয়েটাকে গুরুত্ব দিচ্ছ? পাগল হয়েছিস নাকি? গুরুত্ব দেবো কি জন্যে? আইনের চোখে এ বিয়ে অসিদ্ধ। আজহার একটা খেলা আমার সঙ্গে খেলেছে। ব্যাপারটা আমার বুঝতে সময় লেগেছে। একবার যে মহাবিপদে পড়েছি, বিপদগুলিও তারই তৈরি করা। সে আমাকে ফেলেছে, আবার সেই টেনে তুলেছে। দাবা খেলায় হার জিত কোথায় জানিস? এন্ড গেমে। মিডল গেমে আমি ধরা খেয়েছি, এন্ড গেমে আজহার ধরা খেয়ে যাবে। তুই কি ভেবেছিস সে শুধু আমাকে কাফনের কাপড় জায়গা কিনে দিয়েছে, কবরের জায়গা কিনে দিয়েছে? সে একটা মেসেজ আমাকে দেবার চেষ্টা করছে। সে আমাকে একটা ওয়ার্নিং দিল। বাবা আরেকটা সিগারেট ধরালেন। আমি বাবার সামনে থেকে উঠে গেলাম, ছাদে যাব। অনেকদিন ভোর দেখা হয়নি। আজ সুযোগ পাওয়া গেছে। এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। খুব কাছের কোনো মানুষ, সেন্টিমেন্টাল ফ্রেন্ড। আকাশে মেঘ করেছে। শহরের মানুষ চারিদিকে তাকায়, আকাশের দিকে তাকায় না। কখন আকাশে মেঘ করে কখন মেঘ কেটে যায় তারা বুঝতেই পারে না। আজ মেঘ করেছে আয়োজন করে, যেন মেঘমালা উঁচু গলায় বলছে, হে নগরবাসী, তাকাও আমার দিকে। নগরবাসী নগরবাসী মেঘ দেখছে কিনা আমি জানি না, তবে আমি দেখছি। মনে হচ্ছে আজ ঘন বর্ষণ হবে। এই বর্ষণ দিয়ে কি আষাঢ়ের শুরু? আমি ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে আছি, কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। শহরে খুব ডেঙ্গুর উপদ্রব। জ্বর হলেই সবাই আটকে উঠবে। ডেঙ্গু নাকি? আমার সেরকম কিছু হচ্ছে না, বরং মনে হচ্ছে ডেঙ্গু হলেই ভালো হয়। এই দিন কিছুদিন হাসপাতালে কাটিয়ে আসা যাবে। সম্পূর্ণ নতুন কোনো পরিবেশে, এই পরিবেশে আর থাকতে ইচ্ছা করছে না। দম বন্ধ লাগছে। নিম্ন শ্রেণীর প্রাণীদের নানান অবস্থান থাকে। শুককীট, মুখকীট এবং পতঙ্গ। একটা অবস্থার সঙ্গে অন্য অবস্থার কোনো মিল নেই। মানুষের জন্য এরকম কিছু একটা ব্যবস্থা থাকলে ভালো হতো। কিছুদিন সে একটা অবস্থায় থাকলেও একদিন হঠাৎ বদলে যাবে, অন্যরকম হয়ে যাবে, অন্য একটা জীবন। আগের জীবনের সঙ্গে কোনো মিল থাকলো না। বাড়িতে আমি একা। বাবা সিলেটে, তার চা বাগানে কি যেন সমস্যা হয়েছে, তিনি গেছেন সমস্যা মেটাতে। 1 সপ্তাহ সেখানে থাকবেন। মা গেছেন শুটিং এ। আজ তার মেজ বোনের অংশটা রেকর্ড করা হবে। কাজ কিরকম হচ্ছে একটু পরপরই তিনি টেলিফোন করে জানাচ্ছেন। বুঝলিম রে, মেকআপ দিয়েছে, ঠোঁটে দিয়েছে কড়া লাল লিপস্টিক। আমি বললাম, একজন বয়স্ক মহিলা এমন গাঢ় লিপস্টিক পরবে? আমার কথায় মেকআপম্যান এমন ভাবে তাকালো যেন আমি ব্লাশফেমি করছি। তারপর বলল, ঠোঁটে লিপস্টিক না দিলে টিভির পর্দায় ঠোঁট সাদা দেখাবে। আমি চুপ করে রইলাম। ওদের কাজ ওরাই ভালো জানবে। স্টিল ক্যামেরাম্যান ছবি তুলছে। আমি তাকে বলছি, আমার একটা ছবি 10-12 সাইজ করে আমাকে দিতে। অভিনয়ের স্মৃতি থাকুক, কি বলিস? মার কথা শুনে আমার হিংসা হচ্ছে। তিনি তার জীবনটা সুখেই কাটিয়ে দিচ্ছেন। সবকিছুর মধ্যে থেকেও তিনি কিছুর মধ্যেই নেই। ভাইয়া হাজতে আছে, তাকে একদিনে দেখতে যাননি। তার প্রসঙ্গে একটা কথাও বলেননি, যেন এরকম কিছু ঘটেইনি। সংসার আগে যেমন ছিল, এখনো তেমনই চলছে।
আমি একদিন ভাইয়াকে দেখতে গিয়েছি। পুলিশ অফিসার আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন। আমাকে হাজতে লোহার শিক ধরে ভাইয়ার সঙ্গে কথা বলতে হয়নি। একটা আলাদা ঘরে বসতে দেওয়া হয়েছে। ভাইয়াকে আনা হয়েছে সেখানে। আমাদের জন্য কেক এবং চা দেওয়া হয়েছে। ভাইয়া আমাকে দেখে হাসলো। আমি বললাম কেমন আছো? ভাইয়া তোর জবাবেও হাসলো। তার গালে খোঁচা খোঁচা দাড়ি, চুল আঁচড়ানো নেই, তারপরেও তাকে সুন্দর লাগছে। ভাইয়ার কারণে যেন ঘরটা আলো হয়ে গেছে। আমি বললাম, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? ভাইয়া বলল, না, তবে রাতে খুব মশা কামড়ায়। এখানে মশারির ব্যবস্থা নেই। কয়েল জ্বালিয়ে দেয়, এতে কাজ হয় না। কয়েলের গন্ধে দল বেঁধে মশা আসে। আমি বললাম, তুমি দস্তুরে বেগমকে একটা জিনিস রাখতে দিয়েছিলে, সেটার কি হবে? ভাইয়া আবারও হাসলো। এই হাসির নিশ্চয়ই কোনো মানে আছে। আমি মানে বুঝতে পারছি না। মনে হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে সে কথা বলতে যাচ্ছে না। আমি বললাম, তোমার মাকে কি খবর দেবো ভাইয়া? তিনি এসে তোমাকে দেখে যাবেন? না। কোকড়া চুলের তোমার ওই বন্ধুটাকে আমার খুব দরকার। ওকে কোথায় পাবো বলো তো? না। ঠিকানা জানো না? ওর কোনো ঠিকানা নেই। নামটা বলো। নাম দিয়ে কি হবে? কিছুই হবে না, ওর নাম জানতে ইচ্ছা করছে। ওর নাম টুনু। ভাইয়া খুবই আগ্রহ করে চায় ডুবিয়ে কেক খাচ্ছে। তার ঠোঁটের কোণায় হাসি লেগেই আছে। আমি বললাম, ভাইয়া তুমি কি আমাকে একটা কথা বলো তো? তুমি কি তোমার বন্ধুদের মতো কোনো বড় ধরনের অপরাধ করেছো? ভাইয়া চায়ে চুমুক দিয়ে বলল, তোর কি মনে হয়? আমি সহজ গলায় বললাম, আমার এখন তোমাকে দেখে মনে হয় তুমি করেছো। শুধু যে করেছো তা না, তুমি ওদের লিডার জাতীয় কেউ। আড়ালে বসে সুতা খেলাও। ভাইয়া আবারও হাসলো। আমি বললাম, তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দাওনি। ভাইয়া বলল, যে আমাকে যা ভাবে আমি সেরকম। আমি বললাম, এটা তো প্রশ্নের উত্তর হলো না। আমি জিজ্ঞেস করলাম, নেপাল দেশটা কোথায়? তুমি বললে, যেখানে নেপালের থাকার কথা নেপাল সেখানে। তুই খুব সুন্দর করে কথা বলিস। তোর খুব বুদ্ধি। তুমি আমার প্রশ্নের জবাব দিলে না। এখন দেব না। কোনো একদিন হয়তো দেব। কিংবা জবাব দিতেও হবে না, নিজেই জবাব পেয়ে যাবে। আমি ভাইয়ার দিকে ঝুঁকে এসে বললাম, তুমি কি জানো ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল? ভাইয়া সহজ গলায় বলল, জানি। আছাড় চেঁচার ছেলের সঙ্গে। ওটা তোর বিয়ে না, বিয়ে বিয়ে খেলা। সবকিছুই তো খেলা। তোর মতো বুদ্ধি আমার নেই। ফিলোসফির কথা আমি কিছুই বুঝি না। তবে এই বিয়ে নিয়ে তুই মোটেও চিন্তা করবি না। এটা কোনো ব্যাপার না, মাথা থেকে ছেড়ে ফেলে দে। তুই ওই টিচারটাকে বিয়ে করে ফেল। টিচারের কথা তুমি জানলে কিভাবে? ভাইয়া আবারও হাসলো। আমি বললাম, ভাইয়া, তুমি ঘর অন্ধকার করে চুপচাপ বসে থাকো, কিন্তু তুমি অনেক কিছুই জানো, তাই না? তা জানি। মৃষণ, ছোটবেলায় বিয়েটা নিয়ে তুই মোটেও ভাবি না। বাবা তোকে পাগলের মতো ভালোবাসেন। কোনো রকম সমস্যা বাবা হতে দেবে না। এই বিষয়টা নিয়ে তুই আর ভাববি না। আমি নিচু গলায় বললাম, ব্যাপারটা ভুলতে পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে কোনোদিন যদি আছাড় টিচার ছেলেটা এসে বলে, মৃন্ময়ী এসো তোমাকে নিতে এসেছি, তাহলে আমি তার সঙ্গে চলে যাব। পাগলের মতো কথা বলবি না। যেটা সত্য আমি সেটাই বলছি। অনেকক্ষণ কথা হয়েছে। এখন বাসায় যা। মাথা ঠিক রাখ। ভালো কথা। ট্রেন এসে আমার জিনিসটা নিয়ে যাবে। কবে আসবে? আসবে কোনো একদিন। আজও আসতে পারে। ভাইয়া, সেও কি তোমার মতো? প্রশ্ন করলে জবাব দেয় না? প্রশ্ন করে দেখিস। সে তোকে খুব পছন্দ করে। তুই নাকি একদিন তাকে খুব যত্ন করে ভাত খাইয়েছিলি? হ্যাঁ। ঘটনা বলতে বলতে টুনু কেঁদে ফেলেছিল। কেঁদে ফেলে সে নিজের উপর খুবই রেগে গেল। তারপর করলো কি, ঠাস ঠাস করে দেয়ালে মাথা ঠুকে ফেললো। হা হা হা। এর মধ্যে হাসির কিছু নেই ভাইয়া, হাসবে না। আচ্ছা যা, হাসবো না। ভাইয়া, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কোথায় যাবো জানো? জানি না, তবে অনুমান করতে পারি। আচ্ছা, অনুমান করে দেখো তো দেখি। প্রথম যাবে শালবনের দিকে, এরপর কিছুক্ষণ একা একা ঘুরবি। হয়েছে? হ্যাঁ হয়েছে। তারপর যাবে আজহার চাচার কাছে। এটা কি হয়েছে? হ্যাঁ, এটা হয়েছে। আর কোথায় যাবো বলো? শেষটা আমি বলতে পারলাম না। ধরে নেব তোমার ইএসপি পাওয়ার আছে। তুই আমার মাকে দেখতে যাবি। হয়েছে? হ্যাঁ হয়েছে। মার সঙ্গে দেখা করতে চাচ্ছিস কেন? এমনি, কোনো কারণ নেই। তুমি বাবার কাছ থেকে কতটুকু পেয়েছো আর মার কাছ থেকে কতটুকু পেয়েছো, এটা আমার জানবার শখ। একদিন দেখে সব বুঝে ফেলবি? তা বুঝবো না, তবে চেষ্টা করে দেখবো। ভাইয়া হাসি মুখে বসে আছে, পা নাড়ছে না। পা নাড়ছে, মনে হলো হাজত ঘরে থেকে সে খুব মজা পাচ্ছে। হাজত থেকে বের হয়েছি, থানার ওসি আমাকে এগিয়ে দিতে এসেছেন। স্বাভাবিক সৌজন্যবোধ থেকে তিনি যেটা করছেন তা মনে হচ্ছে না। ম্যাডাম, আপনি আপনার ভাইয়ের ব্যাপারটা নিয়ে মোটেও চিন্তা করবেন না। আমি চিন্তা করছি না। তাকে যতটুকু সুবিধা দেওয়া যায় আমরা দিচ্ছি। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, কেন দিচ্ছেন? ওসি সাহেব প্রশ্নের জবাব দিলেন না। মনে হলো তিনি
কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। তিনি প্যাকেট থেকে সিগারেট